দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব 11। দেবদাস হঠাৎ নিরতিশয় ঘৃণা করে বলিয়া উঠিল, কি অসভ্য আর কি বিশ্রী দেখতে। ইতিপূর্বে চন্দ্রমুখীকে কেহ কখনো কথায় ঠকাইতে পারে নাই। তাহাকে অপ্রতিভ করা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু দেবদাসের এই আন্তরিক ঘৃণার সরল এবং কঠিন উক্তি তাহার ভিতরে গিয়া পৌঁছিল। ক্ষণকালের জন্য সে হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু কিছুক্ষণ পরে আরও বারদুই গুড়গুড় করিয়া শব্দ হইল। কিন্তু চন্দ্রমুখীর মুখ দিয়া আর ধোঁয়া বাহির হইল না। তখন চুনিলালের হাতে হুঁকা দিয়া সে একবার দেবদাসের মুখের দিকে চাহিয়া দেখিল, তাহার পর নিঃশব্দে বসিয়া রহিল। নির্বাক তিনজনেই, শুধু গুড়গুড় করিয়া হুঁকার শব্দ হইতেছে, কিন্তু তাহা যেন বড় ভয়ে ভয়ে। বন্ধুমণ্ডলীর মাঝে তর্ক উঠিয়া হঠাৎ নিরর্থক একটা কলহ হইয়া গেলে প্রত্যেকেই যেমন নীরবে নিজের মনে ফুলিতে থাকে এবং ক্ষুব্ধ অন্তঃকরণ মিছামিছি কহিতে থাকে, তাই তো। এমনি তিনজনেই মনে মনে বলিতে লাগিল, তাই তো, এ কেমন হইল। যেমনই হোক, কেহই স্বস্তি পাইতেছিল না। চুনিলাল হুঁকা রাখিয়া দিয়া নিচে নামিয়া গেল। বোধ করি আর কোনো কাজ খুঁজিয়া পাইল না, তাই ঘরে দুইজনে বসিয়া রহিল। দেবদাস মুখ তুলিয়া কহিল, তুমি টাকা নাও। চন্দ্রমুখী সহসা উত্তর দিতে পারিল না। আজ তার 24 বৎসর বয়স হইয়াছে। এই 9-10 বৎসরের মধ্যে কত বিভিন্ন প্রকৃতির লোকের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় হইয়াছে, কিন্তু এমন আশ্চর্য লোক সে একটি দিনও দেখে নাই। একটু ইতস্তত করিয়া কহিল, আপনার যখন পায়ের ধুলো পড়েছে। দেবদাস কথাটা শেষ করিতে না দিয়াই বলিয়া উঠিল, পায়ের ধুলোর কথা নয়, টাকা নাও তো। তা নেই বই কি, না হলে আমাদের চলবে কিসে। থাক, অত শুনতে চাই নে। বলিয়া সে পকেটে হাত দিয়া একখানা নোট বাহির করিল এবং চন্দ্রমুখীর হাতে দিয়াই চলিতে উদ্যত হইল। একবার চাহিয়াও দেখিল না কত টাকা দিল। চন্দ্রমুখী বিনীতভাবে কহিল, এরই মধ্যে যাবেন। দেবদাস কথা কহিল না, বারান্দায় আসিয়া দাঁড়াইল। চন্দ্রমুখীর একবার ইচ্ছা হইল টাকাটা ফিরাইয়া দেয়, কিন্তু কেমন একটা তীব্র সংকোচের বশে পারিল না। বোধ করিবা একটু ভয়ও তাহার হইয়াছিল। তাছাড়া অনেক লাঞ্ছনা, গঞ্জনা ও অপমান সহ্য করা অভ্যাস তাহাদের আছে বলিয়াই নির্বাক নিষ্পন্দ হইয়া চৌকাঠ ধরিয়া দাঁড়াইয়া রহিল। দেবদাস সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া গেল। সিঁড়ির পথে চুনিলালের সহিত দেখা হইল। সে আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, কোথায় যাচ্ছ দেবদাস? বাসায় যাচ্ছি। সে কি হে? দেবদাস আরও 2-3টি সিঁড়ি নামিয়া পড়িল। চুনিলাল কহিল, চলো, আমিও যাই। দেবদাস কাছে আসিয়া তাহার হাত ধরিয়া বলিল, চলো। একটু দাঁড়াও, একবার উপর থেকে আসি। না, আমি যাই, তুমি পরে এসো, বলিয়া দেবদাস চলিয়া গেল। চুনিলাল উপরে আসিয়া দেখিল চন্দ্রমুখী তখনও সেইভাবে চৌকাঠ ধরিয়া দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া কহিল, বন্ধু চলে গেল? হ্যাঁ। চন্দ্রমুখী হাতের নোট দেখাইয়া কহিল, এই দেখো, কিন্তু ভালো বোধ করো তো নিয়ে যাও, তোমার বন্ধুকে ফিরিয়ে দিও। চুনিলাল কহিল, সে ইচ্ছে করে দিয়ে গেছে, আমি ফিরিয়ে নিয়ে যাব কেন? এতক্ষণ পর চন্দ্রমুখী একটুখানি হাসিতে পারিল, কিন্তু হাসিতে আনন্দ ছিল না। কহিল, ইচ্ছে করে নয়, আমরা টাকা নেই বলে রাগ করে দিয়ে গেছে। হ্যাঁ চুনিবাবু, লোকটা কি পাগল? একটুও না। তবে আজ কদিন থেকে বোধ করি ওর মন ভালো নেই। কেন মন ভালো নেই কিছু জানো? তা জানি নে, বোধহয় বাড়িতে কিছু হয়ে থাকবে। তবে এখানে আনলে কেন? আমি আনতে চাইনি, সে নিজে জোর করে এসেছিল। চন্দ্রমুখী এবার যথার্থই বিস্মিত হইল। কহিল, জোর করে নিজে এসেছিল, সমস্ত জেনে? চুনিলাল একটুখানি ভাবিয়া কহিল, তা বই কি, সমস্তই তো জানত, আমি তো আর ভুলিয়ে আনিনি।
চন্দ্রমুখী কিছুক্ষণ চুপ করিয়া কি ভাবিয়া কহিল, চুনি, আমার একটা উপকার করবে? কি? তোমার বন্ধু কোথায় থাকেন? আমার কাছে। আর একদিন তাকে আনতে পারবে? তা বোধহয় পারবো না। এর আগেও কখনো সেই সব জায়গায় আসেনি, পরেও বোধহয় আর আসবে না। কিন্তু কেন বলো দেখি? চন্দ্রমুখী একটু ম্লান হাসিয়া হাসিয়া বলিল, চুনি, যেমন করে হোক ভুলিয়ে আর একবার তাকে এনো। চুনি হাসিল, চোখ টিপিয়া কহিল, ধমক খেয়ে ভালোবাসা জন্মালো নাকি? চন্দ্রমুখীও হাসিল, কহিল, না দেখে নোট দিয়ে যায়, এটা বুঝলে না? চুনি চন্দ্রমুখীকে কতকটা চিনিতে পারিয়াছিল। ঘাড় নাড়িয়া বলিল, না না, নোট ফোটের লোক আলাদা, সে তুমি নও। কিন্তু সত্যি কথাটা বলো তো। চন্দ্রমুখী কহিল, সত্যি একটু মায়া পড়েছে। চুনি বিশ্বাস করিল না, হাসিয়া কহিল, এই 5 মিনিটের মধ্যে? এবার চন্দ্রমুখীও হাসিতে লাগিল, বলিল, তা হোক, মন ভালো হলে আর একদিন এনো, আর একবার দেখব, আনবে তো? কি জানি, আমার মাথার দিব্যি রইল। আচ্ছা, দেখব। পার্বতী আসিয়া দেখিল তাহার মস্ত বাড়ি, নূতন সাহেবী ফ্যাশনের নহে, পুরাতন সেকেলে ধরনের। সদরমহল, অন্দরমহল, পূজার দালান, নাটমন্দির, অতিথিশালা, কাছারি বাড়ি, তোষাখানা, কত দাস দাসী। পার্বতী অবাক হইয়া গেল। সে শুনিয়াছিল তাহার স্বামী বড়লোক, জমিদার, কিন্তু এতটা ভাবে নাই। অভাব শুধু লোকের, আত্মীয় কুটুম্ব কুটুম্বিনী কেহই প্রায় নাই। অত বড় অন্দরমহল জনশূন্য। পার্বতী বিয়ের কোণে একেবারে গৃহিণী হইয়া বসিল। বরণ করিয়া ঘরে তুলিবার জন্য একজন বৃদ্ধা পিসি ছিলেন। ইনি ভিন্ন কেবল দাসদাসীর দল। সন্ধ্যার পূর্বে একজন সুশ্রী সুন্দর 20 বর্ষ যুবা পুরুষ প্রণাম করিয়া অদূরে দাঁড়াইয়া কহিল, মা, আমি তোমার বড় ছেলে। পার্বতী অবগুণ্ঠনের মধ্য দিয়া ঈষৎ চাহিয়া দেখিল, কথা কহিল না। সে আরেকবার প্রণাম করিয়া কহিল, মা, আমি তোমার বড় ছেলে, প্রণাম করি। পার্বতী দীর্ঘ অবগুণ্ঠন কপালের উপর পর্যন্ত তুলিয়া দিয়া এবার কথা কহিল। মৃদু কণ্ঠে বলিল, এসো বাবা, এসো। ছেলেটির নাম মহেন্দ্র। সে কিছুক্ষণ পার্বতীর মুখপানে অবাক হইয়া চাহিয়া রহিল। তৎপর অদূরে বসিয়া পড়িয়া বিনীত স্বরে বলিতে লাগিল, আজ 2 বছর হলো আমরা মা হারিয়েছি। এই 2 বছর আমাদের দুঃখ কষ্টেই দিন কেটেছে। আজ তুমি এলে, আশীর্বাদ করো মা, এবার যেন সুখে থাকতে পাই। পার্বতী বেশ সহজ গলায় কথা কহিল, কেননা একেবারে গৃহিণী হইতে হইলে অনেক কথা জানিবার এবং বলিবার প্রয়োজন হয়। কিন্তু এ কাহিনী অনেকের কাছেই হয়তো একটু অস্বাভাবিক শুনাইবে। তবে যিনি পার্বতীকে আরও একটু ভালো করিয়া বুঝিয়াছেন, তিনি দেখিতে পাইবেন অবস্থার এই নানারূপ পরিবর্তনে পার্বতীকে তাহার বয়সের অপেক্ষা অনেকখানি পরিপক্ব করিয়া দিয়াছিল। তাছাড়া নিরর্থক লজ্জা সরম, অহেতু জড়তা সংকোচ তাহার কোনোদিনই ছিল না। সে জিজ্ঞাসা করিল, আমার আর সব ছেলেমেয়েরা কোথায় বাবা? মহেন্দ্র একটু হাসিয়া বলিল, বলছি, তোমার বড় মেয়ে, আমার ছোট বোন, তার শ্বশুরবাড়িতেই আছে। আমি চিঠি লিখেছিলাম, কিন্তু যশোদা কিছুতেই আসতে পারল না। পার্বতী দুঃখিত হইল, জিজ্ঞাসা করিল, আসতে পারলে না, না ইচ্ছা করে এলো না? মহেন্দ্র লজ্জা পাইয়া কহিল, ঠিক জানি নে মা। কিন্তু তাহার কথার ও মুখের ভাবে পার্বতী বুঝিল যশোদা রাগ করিয়াই আইসে নাই। কহিল, আর আমার ছোট ছেলে? মহেন্দ্র কহিল, সে শিগগির আসবে, কলকাতায় আছে, পরীক্ষা দিয়েই আসবে। ভুবন চৌধুরী নিজেই জমিদারির কাজকর্ম দেখিতেন। তাছাড়া স্বহস্তে নিত্য শালগ্রাম শিলার পূজা করা, ব্রত নিয়ম উপবাস, ঠাকুরবাড়ি ও অতিথিশালায় সাধু সন্ন্যাসীর পরিচর্যা, এইসব কাজে তাহার সকাল হইতে রাত্রি 10টা-11টা পর্যন্ত কাটিয়া যাইত। নূতন বিবাহ করিয়া কোনো প্রকার নূতন আমোদ আহ্লাদ তাহাতে প্রকাশ পাইল না। রাত্রে কোনোদিন ভিতরে আসিতেন, কোনোদিন বা আসিতে পারিতেন না। আসিলেও অতি সামান্যই কথাবার্তা হইত। শয্যায় শুইয়া
পাশবালিশটা টানিয়া লইয়া চোখ বুঝিয়া বড়জোর বলিতেন, তা তুমিই হলে বাড়ির গৃহিণী, সব দেখে শুনে বুঝে পড়ে নিজেই নিও। পার্বতী মাথা নাড়িয়া বলিত, আচ্ছা। ভুবন বলিতেন, আর দেখো, তা এই ছেলেমেয়েরা, হ্যাঁ, তা এরা তোমারই তো সব। স্বামীর লজ্জা দেখিয়া পার্বতীর চোখের কোণে হাসি ফুটিয়া বাহির হইত। তিনি আবার একটু হাসিয়া কহিতেন, হ্যাঁ, আর এই দেখো, এই মহেন তোমার বড় ছেলে, সেদিন বিয়ে পাশ করেছে। এমন ভালো ছেলে, এমন দয়া মায়া, কি জানো, একটু যত্ন আত্মীয়তা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।